আজকে তোমাদেরকে আমি দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের মিথ বা পৌরাণিক কাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি এই প্রসঙ্গে আলোচনা করব এবং তার উপরে একটা কোশ্চেন উত্তর লেখাবো। তা দেখো, মিথ কি? আমরা যখনই মিথ প্রসঙ্গে বা পৌরাণিক কাহিনী কি সেটা লিখতে যাব, তখন তার আগে আমার সেটা জানা দরকার। দেখো, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। এই যে পৌরাণিক কাহিনী, এগুলো কোথায় আছে? যেমন হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানসকন্যা হলেন দেবী দুর্গা। একসময় বিশ্ব সংসারে অসুরদের রাজত্ব চলছিল। অসুরদের অত্যাচারে দেবতা নর এরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, এদের উপরে অত্যাচার করত। এই অসুরদেরকে সংহার করতেই দেবী দুর্গার মর্তে আগমন হয়েছিল। এগুলো তোমরা সবাই জানো। তো এইগুলো হচ্ছে, যেমন হিন্দু ধর্মের 18 পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণ, তারপর তোমরা মনসামঙ্গল কাহিনী, এই সমস্ত কিছু আছে। এইগুলোই হচ্ছে পুরাণ। তো দেখো, পুরাণের কতগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন পুরাণ হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কেমন? পৌরাণিক কাহিনীগুলি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রে বর্তমান মানব সমাজে প্রচলিত হয়। বিয়ারলেইন, ঐতিহাসিক বিয়ারলেইন কি বলছে? যে পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। অবচেতন মনে কি? যে আমরা স্বপ্ন টপ্ন দেখি, এগুলো কিন্তু আমাদের অবচেতন মনের ঘটনা। হ্যাঁ, এই অবচেতন মনে আমরা এই কাহিনীগুলোকে লিপিবদ্ধ করে থাকি এবং এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। অর্থাৎ আমার ঠাকুরদাদা আর জিনে এটা ছিল। যেমন তোমরা দেখবে যে গায়ক, গান করে যারা, ধরে নাও যে কুমার শানু। এই কুমার শানু সম্পর্কে যদি জানো, দেখবে ওর পূর্বপুরুষ অনেকেই গায়ক ছিলেন। অর্থাৎ তাদের যে উত্তরাধিকার সূত্র যে জিন, সেই জিনে এটা মিশে রয়েছে। তারপর কি থাকবে? প্রাগৈতিহাসিক বিবরণ থাকবে। পৌরাণিক কাহিনীগুলি হলো প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। মানব সভ্যতা উন্মেষের আগে, অর্থাৎ মানুষ তখন কিন্তু জন্মগ্রহণ করেনি। মানুষ কেমন ছিল তার বিভিন্ন খণ্ডচিত্র পাওয়া যায় এই কাহিনীগুলিতে। তোমরা মানুষ পর্যন্ত আসার আগে মানুষের চরিত্রগুলো দেখেছো, ছবিতে দেখেছো কেমন ছিল। এবার আস্তে 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 এই মানুষগুলো আমরা কিভাবে এই মানুষে পরিণত হলাম, এগুলো আমরা কোথার থেকে জানতে পারছি? প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ আবার কাকে বলছে? যে যুগের কোনো, আমি প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বুঝিয়েছি? যে যখন কোনো লিখিত ইতিহাস হয়নি, তার আগেকার যে সময়, সেটা হলো প্রাগৈতিহাসিক যুগ। যেমন উদাহরণ হিসাবে আমরা মেহেরগড় সভ্যতার কথা বলতে পারি, তামার যুগের কথা বলতে পারি, প্রাচীন প্রস্তরের যুগের কথা বলতে পারি, মধ্যপ্রস্তর যুগের কথা বলতে পারি। এইবার দেখো, পৌরাণিক কাহিনীর আর একটা বৈশিষ্ট্য হলো বিষয়ের বিশিষ্টতা। পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যা আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলিরও বিবরণ দেয়। অতীন্দ্রিয় বা অলৌকিক জগতের বিষয় আমাদের উপলব্ধির বাইরে। যেমন ধরে নাও যে স্বর্গলোক। স্বর্গলোক বলতে আমরা মনে করি যে আমাদের মাথার উপরে, আকাশের উপরে একটা যে লোক আছে, সেইটা স্বর্গলোক। তারপর আমরা অমরলোক বলি, আমরা পাতালপুরী বলি। এই যে ধারণাগুলো রয়েছে, এই যে অলৌকিক জগতের কথা, এগুলো হচ্ছে আমাদের উপলব্ধির বাইরে। এগুলো আমাদের অবচেতন মনে আমরা উপলব্ধি করি। অথচ পৌরাণিক কাহিনীর ভাষার মাধ্যমে আমরা
সেই অতীন্দ্রিয় বা অলৌকিক জগৎ সম্পর্কে পরিচিত হতে পারি। পরিচয়ের ভিত্তি আরেকটা বৈশিষ্ট্য, পৌরাণিক কাহিনীগুলি হলো এমন কোনো সমাজ এবং সম্প্রদায়ের পরিচয়ের মূল ভিত্তি। কোনো সমাজ বা সম্প্রদায়ের অতীত পরিচয় কী ছিল তা পৌরাণিক কাহিনীগুলি থেকে অনেকটা জানা সম্ভব ও বিধি নিয়মগুলিকে স্বীকৃতি দেয়। এর ফলে সামাজিক বিধি নিয়মগুলি সুদৃঢ় হওয়ার পথ প্রশস্ত হয়। এরকমভাবে মানে পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিলাম। বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে, সেগুলো তোমরা জানবে। তবে এ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন উত্তর লেখাবো, সেই প্রশ্ন উত্তরটা তোমরা অবশ্যই লিখবে। আজকের মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? প্রশ্ন আবারও বলছি, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? 3 + 5 অর্থাৎ মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো, এর জন্য থাকবে 3। অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, তার জন্য থাকবে 5। প্রশ্নটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে তোমাদের। এবার উত্তর শুরু করব। উত্তরের শুরুতে তোমরা লেখো, আমাদের শরণাতীতকালের ইতিহাসকে তুলে ধরতে অতীতের গহন অন্ধকারে অনুসন্ধিৎসু মানুষ প্রবেশ করে উদ্ধার করেছে মিথ বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড বা কিংবদন্তি। কি বললাম? আমাদের শরণাতীতকালের ইতিহাসকে তুলে ধরতে অতীতের গহন অন্ধকারে অনুসন্ধিৎসু মানুষ প্রবেশ করে উদ্ধার করেছে মিথ বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড বা কিংবদন্তি। নিশ্চয় হয়েছে লেখা। এবার বাঁদিকে পয়েন্ট চিহ্ন দিয়ে লেখো মিথ। মিথ দিয়ে কলন দাও, দিয়ে নিচে মিথের নিচে আন্ডারলাইন করো। বাংলায় মহেশী থ লেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো MYTH মিথ। এবার ডান দিক থেকে লেখা শুরু করো। মিথ কথাটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখো। মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে, যার অর্থ হলো গল্প বলা বা কল্পকাহিনী। আবারও বলছি, মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে, যার অর্থ হলো গল্প বলা বা কল্পকাহিনী। নিশ্চয়ই এটা তোমাদের লেখা হয়ে গেছে। এবার নিচে প্যারা করে লেখো, আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে বলা হয়েছে। আমেরিকান বানানটা বলে দিচ্ছি, লেখো। বড় হাতের এ দাও, MERICAN, আমেরিকান হেরিটেজ HERITAGE, হেরিটেজ ডিকশনারি, বড় হাতের DICTIONARY, ডিকশনারিতে বলা হয়েছে। তারপর একটা হাইপেন দাও ছোট্ট। এবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করো। মিথ বা পুরাণ কথা হলো এক পরম্পরাগত কাহিনী যার উৎপত্তি প্রাচীন অশিক্ষিত সমাজে, যেখানে অলৌকিক অস্তিত্বে বিশ্বাস ও চর্চার অবকাশ ছিল। আবারও বলছি, মিথ বা পুরাণ কথা হলো এক পরম্পরাগত কাহিনী যার উৎপত্তি প্রাচীন
অশিক্ষিত সমাজে যেখানে অলৌকিক অস্তিত্বে বিশ্বাস ও চর্চার অবকাশ ছিল। এটা কিন্তু বিতের একটা সংজ্ঞা, এটা আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে বলেছেন। নিচে প্যারা করে লেখো, জর্জ লরেন্স গোমের মতে পৌরাণিক কাহিনী বা লোকপুরাণ হলো, একটু হাইপেন দাও, ডাবল ইনভার্টেড কমা দাও, দিয়ে লেখো দ্য সায়েন্স অফ প্রি সায়েন্টিফিক এজ, দ্য সায়েন্স অফ প্রি সায়েন্টিফিক এজ। জর্জ লরেন্স গোম এর মতে পৌরাণিক কাহিনী বা লোকপুরাণ হলো দ্য সায়েন্স অফ প্রি সায়েন্টিফিক এজ, অর্থাৎ বিজ্ঞানের যুগের আগে যেটা হয়েছিল সেইটা বা সেই সময়ের। তার নিচে প্যারা করে লেখো, জে এফ বেয়ারলাইন, বড় হাতের যে একটু ফাঁকা করে বড় হাতের এফ, তারপরে লেখো বেয়ারলাইন, BIERLAIN, বেয়ারলাইন, একটু ছোট্ট হাইপেন দিয়ে এর মতে কমা, জে এফ বেয়ারলাইনের মতে পৌরাণিক কাহিনীগুলি মূলত মানুষের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত মানুষের জিনে লিপিবদ্ধ থাকে। আবারও বলছি, জে এফ বেয়ারলাইনের মতে পৌরাণিক কাহিনীগুলি মূলত মানুষের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত মানুষের জিনে লিপিবদ্ধ থাকে। এটা গেল মিথ সম্পর্কে। এবার নিচে প্যারাচিহ্ন দিয়ে লেখো লিজেন্ড, বাংলায় লয়স্যি বর্গের জায়গা দন্ত নয়টা লিজেন্ড, ইংলিশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো LEGEND, লিজেন্ড। লিখেছ? আবার বলছি লিজেন্ড, লিজেন্ড লিখে কলন দাও, দিয়ে নিচে আন্ডারলাইন করো, দিয়ে এবার লিখতে শুরু করো উত্তর। ইংরেজি লিজেন্ড শব্দটির উৎপত্তি হয়েছে মধ্যযুগীয় ল্যাটিন শব্দ লিজেন্ডা থেকে, যার অর্থ হলো পড়ার বিষয়বস্তু। আবার বলছি, ইংরেজি লিজেন্ড শব্দটির উৎপত্তি হয়েছে মধ্যযুগীয় ল্যাটিন শব্দ লিজেন্ডা থেকে, যার অর্থ হলো পড়ার বিষয়বস্তু। দাড়ি, কিংবদন্তিতে মূলত অলৌকিক কাহিনী অথবা সাধুসন্তের জীবন কাহিনীর উপর আলোকপাত করা হয়। কিংবদন্তিতে মূলত অলৌকিক কাহিনী অথবা সাধুসন্তের জীবন কাহিনীর উপর আলোকপাত করা হয়। লিজেন্ড বলতে কী বোঝো? তার উত্তর হয় এইটুকুই। এবার দেখো লিজেন্ড সম্পর্কে বিভিন্নজন যে সংজ্ঞা দিয়েছেন সেটা বলছি। প্যারা করে লেখো, ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে, লেখো ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে দিয়ে কমা দাও। এই যে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে, এর নিচে একটু আন্ডারলাইন করে দাও, তাহলে কী হবে, কে বলছে আমরা দেখতে পাবো, সুবিধা হবে, যিনি খাতা দেখবেন তার কাছে ভালো লাগবে। তাহলে কী লিখছি, ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে কমা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু, লিজেন্ড LEGEND লিজেন্ড সাধারণ কোনো বীর কিংবা সাধক চরিত্র অবলম্বন করিয়া রচিত ইতিবৃত্ত। কি বললাম? আশুতোষ ভট্টাচার্যের মতে লিজেন্ড সাধারণ কোনো বীর কিংবা সাধক চরিত্র অবলম্বন করিয়া রচিত ইতিবৃত্ত।
এবার নিচের প্যারায় লেখো ঐতিহাসিক টাইমোথি আর ট্যাঙ্গার লাইনির মতে, বানান বলে দিচ্ছি, TIOMOTHY টাইমোথি, ফাঁকা করে আর বড় হাতের, তারপরে লেখো ট্যাঙ্গার লাইনি TANGHARLINI এর মতে লিজেন্ড বা কিংবদন্তি হলো কথোপকথনের ভঙ্গিতে চলে আসা একটি সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক, ঐতিহ্যবাহী, আদর্শ স্থানীয় ইতিহাস রূপ আখ্যান, যেমন ইংরেজি সাহিত্যের রবিনহুড, মহাভারতের শ্রীকৃষ্ণ ইত্যাদি। আবারও বলছি, লিখে নাও, ঐতিহাসিক টাইমোথি আর ট্যাঙ্গার লাইনের মতে লিজেন্ড বা কিংবদন্তি হলো কথোপকথনের ভঙ্গিতে চলে আসা একটি সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক, ঐতিহ্যবাহী, আদর্শ স্থানীয় ইতিহাসরূপ আখ্যান, দাড়ি, যেমন হাইপেন দিয়ে ইংরেজি সাহিত্যের রবিনহুড, মহাভারতের শ্রীকৃষ্ণ ইত্যাদি। তাহলে আমরা মিথ এবং লিজেন্ড সম্পর্কে লিখলাম, এইটুকুর জন্য 3 নম্বর, এটা হয়ে গেলে এইটুকু তোমাদের 3 নম্বরের জন্য লিখতে হবে। এবার দ্বিতীয় অংশে যেটা রয়েছে, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। তো অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে মিথের ভূমিকা। উপরে পয়েন্ট চিহ্ন দিয়ে, 2টো পয়েন্ট চিহ্ন দিয়ে লেফট সাইডে লেখো অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে মিথের ভূমিকা। অর্থাৎ মিথ কিভাবে মানুষকে ধারণা দিচ্ছে আর লিজেন্ড কীভাবে মানুষকে ধারণা দিচ্ছে, আলাদা আলাদাভাবে তুলে ধরা হচ্ছে। তাহলে প্রথমে আমরা কী লিখছি, অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে মিথের ভূমিকা। এটাকে ওপরে লেখো, নিয়ম লিখে নিচে আন্ডারলাইন করে দাও। বাদিকে এবার পয়েন্ট লেখো, অতীত সম্পর্কে ধারণা প্রদান, অতীত সম্পর্কে ধারণা প্রদান, এটা হলো পয়েন্ট। তাহলে আমরা এবার যাচ্ছি মিথ কীভাবে অতীত সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকে। পৌরাণিক কাহিনীগুলি প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রচলিত, দাড়ি, এর মাধ্যমে অতীতের অনেক ঘটনা যেমন বর্তমান প্রজন্ম জানতে পারে, তেমনি অতীতের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, মহাভারতে বর্ণিত কাহিনীর সূত্র ধরেই দিল্লির পুরানো কেল্লা অঞ্চলে খননকার্য চালিয়ে ভারতীয় প্রত্নতত্ত্ব ইন্দ্রপ্রস্থ নগরীর অস্তিত্বের প্রমাণ পেয়েছে, যে ইন্দ্রপ্রস্থ নগরীতে তোমার যুধিষ্ঠিররা বসতবাড়ি গড়ে তুলেছিল। আবারও বলছি, অতীত সম্পর্কে ধারণা প্রদান পয়েন্টটি আমি আস্তে আস্তে বলছি, মিলিয়ে নাও। পৌরাণিক কাহিনীগুলি প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রচলিত, দাঁড়ি, এর মাধ্যমে অতীতের অনেক ঘটনা যেমন বর্তমান প্রজন্ম জানতে পারে, তেমনি অতীতের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, মহাভারতে বর্ণিত কাহিনীর সূত্র ধরেই দিল্লির পুরানো কেল্লা অঞ্চলে খননকার্য চালিয়ে ভারতীয় প্রত্নতত্ত্ব ইন্দ্রপ্রস্থ নগরীর অস্তিত্বের প্রমাণ পেয়েছে। এবার দ্বিতীয় পয়েন্ট লেখো, ঐতিহাসিক উপাদানের সূত্র। ঐতিহাসিক উপাদানের সূত্র পয়েন্ট নিচে আন্ডারলাইন। এবার
বলছি, প্রাচীন ইতিহাসের যে সকল ক্ষেত্রে লিখিত উপাদানের অস্তিত্ব নেই সেই সকল ক্ষেত্রে অনেক সময়ে গবেষকরা মিথের উপর নির্ভর করেন। কি বললাম? প্রাচীন ইতিহাসের যে সকল ক্ষেত্রে লিখিত উপাদানের অস্তিত্ব নেই, সেই সকল ক্ষেত্রে অনেক সময়ে গবেষকরা মিথের উপর নির্ভর করেন। যেমন হাইপেন দাও, যেমন পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের তালিকা, রাজার নাম, পরিচয় পাওয়া। 3 নম্বর পয়েন্ট, বিষয়বস্তুর ধারণা। পয়েন্টটা বিষয়বস্তুর ধারণা। বলছি, মিথের মধ্যেকার বিষয়বস্তু শুধুমাত্র সংস্কৃতি বা ঐতিহাসিক সীমারেখার মধ্যে আবদ্ধ থাকে না। কি বললাম? মিথের মধ্যেকার বিষয়বস্তু শুধুমাত্র সংস্কৃতি বা ঐতিহাসিক সীমারেখার মধ্যে আবদ্ধ থাকে না। অনেক সময়ে কোনো কিছু সম্পর্কে জানতে বা ধারণা তৈরি করে দিতে পারে। অনেক সময়ে কোনো কিছু সম্পর্কে জানতে বা ধারণা তৈরি করে দিতে পারে। দাঁড়ি, কে দিতে পারে? মিথ। নিচে প্যারা করে লেখো, পয়েন্ট নয়, এই প্যারার সঙ্গেই প্যারা করে লেখো। তো প্যারা লেখার আগে একটা স্টার চিহ্ন দাও। মিথে স্বপ্নের আবেশে ঘেরা বিষয়বস্তু থাকে বলে অনেক ঐতিহাসিকের মতে মিথ হলো, হাইপেন দাও, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু করো, লজিক অফ মিথ ইজ দ্য লজিক অফ ড্রিম। পুরাণ হলো স্বপ্ন বা স্বপ্ন হলো পুরাণ। কি বললাম? প্যারা করে বাদিকে স্টার চিহ্ন দিয়ে লেখো, মিথে স্বপ্নের আবেশে ঘেরা বিষয়বস্তু থাকে বলে অনেক ঐতিহাসিকের মতে মিথ হলো, একটু হাইপেন দাও, সিঙ্গেল ইনভার্টেড কমা দাও, লজিক অফ মিথ ইজ দ্য লজিক অফ ড্রিম হলো। এবার হচ্ছে ধারাবাহিকতা। পয়েন্ট, ধারাবাহিকতা হলো, লেখো, ইতিহাস প্রবহমান। দাড়ি, কি বললাম? ইতিহাস প্রবহমান, দাড়ি। আবার সেই প্রবহমান ধারার সন্ধান পাওয়া যায় মিথগুলি থেকে। কি বললাম? আর সেই প্রবহমান ধারার সন্ধান পাওয়া যায় মিথগুলি থেকে। দাড়ি, মানুষের ইতিহাস মানে তাতে মিথের ছোঁয়া থাকবে। মানুষের ইতিহাস মানে তাতে মিথের ছোঁয়া থাকবে। দাড়ি। তারপরে প্যারা করে বাদিকাটা স্টার দিয়ে লেখো, তাই বলা যায়, একটু হাইপেন, হোয়েদার হিস্টোরি ইজ মেমোরি or myth or a combination of both। তাই বলা যায়, হাইপেন দিয়ে লেখো, whether WHER whether history is memory or myth 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 or a combination 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 of both। সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ, তারপরে দাড়ি। এটা হলো মিথ যে ধারণা দিয়ে থাকে সেইটা গেল। এইবার মিডিলে উপরে লেখো, অতীত বিষয়ে মানুষের ধারণা দিতে লিজেন্ডের ভূমিকা। লেখো, অতীত বিষয়ে মানুষকে ধারণা দিতে লিজেন্ডের ভূমিকা। নিচে আন্ডারলাইন করো, বাদিকে পয়েন্ট লেখো। বাদিকের প্রথম পয়েন্টে লেখো ধারাবাহিকতা। ধারাবাহিকতা। এবার লিখছি উত্তর, মিথের মতোই
কিংবদন্তির কাহিনীগুলি সুদূর অতীত থেকে মুখে মুখে প্রচলিত হয়ে কালের ধারা বেয়ে বর্তমান কালে এসে পৌঁছেছে। কি বললাম? মিথের মতোই কিংবদন্তির কাহিনীগুলি সুদূর অতীত থেকে মুখে মুখে প্রচলিত হয়ে কালের ধারা বেয়ে বর্তমান কালে এসে পৌঁছেছে। দাঁড়ি কিংবদন্তি থেকে অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করে তা থেকে বর্তমানকালেও মানুষ শিক্ষালাভ করে এবং ভবিষ্যৎ জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। কি বললাম? যে কিংবদন্তি থেকে অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করে তা থেকে বর্তমানকালেও মানুষ শিক্ষালাভ করে এবং ভবিষ্যৎ জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। দ্বিতীয় পয়েন্ট লেখো, ঐতিহাসিক সত্যতা, অর্থাৎ লিজেন্ড কীভাবে ঐতিহাসিক সত্যতা দিয়ে থাকে। তাহলে পয়েন্ট ঐতিহাসিক সত্যতা লেখো, বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব। কি বললাম? বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব। উদাহরণ হিসেবে পূর্ববঙ্গের সীতারকোটের কথা বলা যায়। লিখে নাও, উদাহরণ হিসেবে পূর্ববঙ্গের সীতারকোটের কথা বলা যায়। দাঁড়ি পরে পয়েন্ট লেখো, ঐতিহাসিক তথ্যের যোগান, অর্থাৎ লিজেন্ড বা কিংবদন্তি কীভাবে ঐতিহাসিক তথ্যের যোগান দিয়ে থাকে ঐতিহাসিকগণকে, বা কিংবদন্তির উপরে ভিত্তি করে কীভাবে ঐতিহাসিকরা ইতিহাসে উপস্থাপন করে থাকেন বিষয়বস্তু সম্পর্কে। তাহলে পয়েন্টটা কি বললাম? ঐতিহাসিক তথ্যের যোগান। এবার লেখো, কিংবদন্তির কাহিনীগুলি সম্পূর্ণ কাল্পনিক নয়। মিথে যেমন কাল্পনিকতাই বেশি, সেরকম আর কি কিংবদন্তিতে নয়। কি বললাম? কিংবদন্তির কাহিনীগুলি সম্পূর্ণ কাল্পনিক নয়। বহু ক্ষেত্রে এই কাহিনীগুলির বাস্তব ভিত্তি লক্ষণীয়। বহু ক্ষেত্রে এই কাহিনীগুলির বাস্তব ভিত্তি লক্ষণীয়। তৃতীয় মৌর্য সম্রাট অশোকের শান্তিবাদী নীতি গ্রহণ কিংবা মীরাবাইয়ের ভক্তিবাদী আদর্শ বা কৃষ্ণ প্রেমকে কেন্দ্র করে একাধিক কাহিনী প্রচলিত আছে। তৃতীয় মৌর্য সম্রাট অশোকের শান্তিবাদী নীতি গ্রহণ কিংবা মীরাবাইয়ের ভক্তিবাদী আদর্শ বা কৃষ্ণ প্রেমকে কেন্দ্র করে একাধিক কাহিনী প্রচলিত আছে। নিচে প্যারা করে লেখো, বাদিকে একটা স্টার চিহ্ন দিয়ে, হোমার, ভার্জিল, সফোক্লিস প্রমুখ প্রাচীন গ্রিক সাহিত্যিকের কাব্যেও ও নাটকে অসংখ্য কিংবদন্তির উদাহরণ পাওয়া যায়। কি বললাম? হোমার, ভার্জিল, সফোক্লিস প্রমুখ প্রাচীন গ্রিক সাহিত্যিকের কাব্যেও এবং নাটকেও অসংখ্য কিংবদন্তির উদাহরণ পাওয়া যায়। এবার আমরা মন্তব্যে যাব। লেখো মন্তব্য। মন্তব্যে কলম দাও, দিয়ে লেখো, লিজেন্ড হলো অতীতের অনেক কাজের নির্যাস। কি বললাম? লিজেন্ড হলো অতীতের অনেক কাজের নির্যাস। পৃথিবীর প্রায় প্রতিটি সমাজ ও সম্প্রদায়ের সঙ্গেই অবিচ্ছেদ্য রূপে
যুক্ত লিজেন্ড। কি বললাম? পৃথিবীর প্রায় প্রতিটি সমাজ ও সম্প্রদায়ের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে যুক্ত লিজেন্ড দাড়ি। তাই পণ্ডিত জন বি থমসনের মতে JOHN জন, একটু ফাঁকা করে বড় হাতের বি, তারপর লেখো থমসন THOMSON থমসনের মতে, এবার একটু হাইপেন দিয়ে ডাবল ইনভার্টেড কমা দাও, দ্য লিজেন্ডস দ্য লিজেন্ডস লিজেন্ডস এম্বডি এম্বডি এ সোসিও সোসিও দিয়ে একটু ছোট্ট হাইপেন দাও, রিলিজিয়াস RELIGIOUS রিলিজিয়াস আইডিওলজি IDEOLOGY আইডিওলজি ডাবল ইনভার্টেড কমা শেষ দাড়ি। কি বললাম? দ্য লিজেন্ডস এম্বডি এ সোসিও, একটু হাইপেন দিয়ে রিলিজিয়াস আইডিওলজি ডাবল ইনভার্টেড কমা শেষ দাড়ি। এই আদর্শকে তিনি, আবার সিঙ্গেল ইনভার্টেড কমা দাও, এ ক্রিটিক্যাল কনসেপ্ট অফ আইডিওলজি বলেও উল্লেখ করেছেন। এই আদর্শকে তিনি একটা হাইপেন সিঙ্গেল ইনভার্টেড কমা দাও, তারপর লেখো এ ক্রিটিক্যাল কনসেপ্ট অফ আইডিওলজি সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ বলেও উল্লেখ করেছেন। এখানেই সমাপ্ত এই প্রশ্নটির উত্তর। তোমরা প্রশ্নটির উত্তর ভালো করে শুনবে, একাধিকবার শুনবে এবং লিখে মুখস্থ করবে। যদি বুঝতে না পারো কোথাও, তাহলে আমাকে ফোন করো, আমি যেখানটায় অসুবিধা হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে। বড় কোশ্চেনটি ভালো করে শুনবে এবং লিখবে, একবারের জায়গায় দুবার মিলিয়ে নেবে, তাহলে ভুল সংশোধন হবে। এই প্রশ্নটির জন্য 8 মার্কস থাকবে যদি ঠিকঠাক লিখতে পারো, ভুলভাল না হয় তাহলে 8-এর মধ্যে 8ই পাবে। প্রশ্নটি বিস্তারিত লিখতে গেলে আরও অনেক লিখতে হয়, কিন্তু আমাদের যেহেতু 8 নম্বরের কোশ্চেন, 8 নম্বরের কোশ্চেনে কত বড় জোর 15-16টা বাক্যে লিখতে বলা হয়, কিন্তু সেই 15-16টা বাক্যের মধ্যে সাধারণত উত্তর হয়ে ওঠে না। এর থেকে আর ছোট করে লিখলে প্রশ্নের উত্তর বলতে কিছুই থাকবে না। যাই হোক, এটাই তোমরা লিখবে। কোনো কোশ্চেন একটু বেশি হবে উত্তর, কোনোটাই কম হয়। এবার প্রশ্নর ভিত্তির উপরে নির্ভর করে তার উত্তর কতটা কী হবে। যেমন তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 8 নম্বর করে থাকবে। এবার দেখা যাবে কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে একটু বড় হবে, কোনোটা আবার ছোটোর মধ্যে হয়ে যাবে। এইভাবেই অ্যাভারেজ করে নিতে হয়। আর তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমাদের মোট পরীক্ষা তো 80 নম্বরের, সেখানে MCQ থাকবে 24, SAQ থাকবে 16 নম্বরের 40। এখানে এই 40 নম্বরের প্রশ্নের জন্য আমরা এক নম্বরের প্রশ্নের জন্য 2 মিনিট করে সময় পেয়ে থাকি। তো এখানে তো 40টা প্রশ্নের জন্য 80 মিনিট সময়ের কোনো দরকার নেই। এখানে ওই যে MCQ যে কোশ্চেনগুলো থাকবে, এটা মোটামুটি 24টা লিখতে বড় জোর 15 মিনিট। যারা ভালো মুখস্থ থাকবে তাদের বড় জোর 10 মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে এই 24 নম্বরের MCQ। আর তোমার SAQ প্রশ্নগুলো মোটামুটি 16টা থাকে, ওখানে ওটা মোটামুটি 20-22 মিনিটের মধ্যে, বা তুমি ওটা আধা ঘন্টার মধ্যেই হয়ে গেল। এবার কী হচ্ছে, আমাদের এখানে যে 80 মিনিট আমরা সময় পাচ্ছি, এটাকে আমরা শেষ করব মোটামুটি 50 মিনিটের মধ্যে। এবং যে এক্সট্রা 30 মিনিট সময়, সেই এক্সট্রা 30 মিনিট সময় আমরা নিয়ে যাব কোথায়? বড় কোশ্চেনের উপরে। আমাদের যে ব্রড কোশ্চেন 80 নম্বরের থাকে,
তো এই 80 নম্বরের জন্যই আমাদের 3 ঘন্টার সময় নির্ধারিত থাকে। 12 ক্লাসের ফাইনাল যে পরীক্ষায় 80 নম্বর থাকে, 80 নম্বরের মধ্যে 40 নম্বর থাকে বড় কোশ্চেন। তো এই 40 নম্বরের মধ্যে 5টা বড় কোশ্চেন আসে। অনেক সময় 8 নম্বর দিয়েও একটা কোশ্চেন থাকে, অনেক সময় 3 যোগ 5 দিয়েও থাকে, অনেক সময় 2 যোগ 6 দিয়েও থাকে, অনেক সময় 3 যোগ 5 দিয়েও থাকে। এইভাবে প্রশ্নগুলো থাকে। তবে কোনো কোনো প্রশ্নের উত্তর একটু বড় হয়, কোনো প্রশ্নের উত্তর একটু ছোট হয়। তবে আমরা 3 ঘন্টা সময় পাচ্ছি, তার মধ্যে 1 ঘন্টার মধ্যেই আমরা কমপ্লিট করব 40 নম্বরের কোশ্চেন, MCQ এবং SAQ। তাহলে বাকি থাকলো কত? 2 ঘন্টা 120 মিনিট। 120 মিনিট মানে অনেকটাই টাইম। এখানে আমরা 5টা প্রশ্ন 120 মিনিটের মধ্যে লিখব। যদি পারি আমরা MCQ থেকে আরও 5-10 মিনিট সময় এদিকে নিয়ে আসবো, কারণ MCQ যদি ভালো মুখস্থ থাকে তাহলে দেখতে দেখতেই উত্তর, মানে প্রশ্ন দেখে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। কারণ আমার তো ABCD থাকবে, তার মধ্যে যেটা রাইট সেটা বক্সের মধ্যে লিখতে হবে। অতএব ওখান থেকে আরও 10 মিনিট সময় বাঁচানো আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়, যদি আমরা ভালোভাবে মুখস্থ করি বা রপ্ত করি। তো যাই হোক, আমি আজকে যে প্রশ্নটি লেখালাম, প্রশ্নটি বারবার শুনবে, লিখবে, ভালো করে মিলিয়ে নেবে। প্রশ্নটি 2-4 বার শুনবে, লিখবে, তাহলে ভুলভ্রান্তি থাকবে না। এমনি তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন হয়তো 2-4টে ভুলভাল থেকেই যাবে, তবে চেষ্টা করবে যাতে ভুল না হয়। আমি যেভাবে লেখালাম এইভাবে যদি পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে অবশ্যই 8-এর মধ্যে 8 পাবে। ভুলভ্রান্তি করার চেষ্টা করবে না। আমি মোটামুটি সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নের উত্তরটি লিখেছি। প্রশ্ন যদি আরও বিস্তারিতভাবে লেখা যায় তাহলে বুঝতে সহজ হয়। প্রশ্ন যত সংক্ষিপ্ত হবে তত কঠিন হবে বুঝতে, আর প্রশ্ন যত বিস্তারিত করে লেখা হবে তত সহজ সরল হয়। কিন্তু যেহেতু আমাদের সময় কম, সেখানে বিস্তারিত লেখার কোনো যুক্তিই নেই। সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুকে যিনি এক্সামিনার তাকে বুঝিয়ে দিতে পারলেই আমাদের হয়ে যাবে। ব্যাস, এখানেই শেষ। তোমরা প্রতিটা ভিডিও শুনবে, লিখবে, তোমরাই উপকৃত হবে।